সরকারের 6 মাস পূর্তি জবাবদিহি নিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট নতজন পররাষ্ট্রনীতি অবসানের দাবি। আইনি লড়াইয়ে হাসিনাকে দেশে ফেরানোর আশা চিফ প্রসিকিউটরের, কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের দাবি। নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এমন একটি পররাষ্ট্রনীতি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে ভারসাম্য, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠবে দেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে একটি মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, 6 মাসে সকল সমস্যার শতভাগ সমাধান সম্ভব না, তবে জবাবদিহিতায় সরকারের রয়েছে শতভাগ প্রচেষ্টা। এই সরকারের ক্ষমতার এবং অনুপ্রেরণার উৎস জনগণ। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজিরের অনেক কুকর্মের তথ্য গণমাধ্যম প্রকাশ করেছে। তিনি একজন আসামি, তাকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি যেন আইনি সুবিধা না পান সেজন্য ল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মব কালচারের মাত্রা অনেক কমে গেছে এবং আইনের শাসন যত বাড়তে থাকবে মব সংস্কৃতি আরও কমে যাবে। এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। দিন রাত নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো ধরনের কমতি করেননি, মানে ক্রমাগতভাবে সেটা করে যাচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। বেনজির সাহেব সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনারা জানেন যে তার অনেক কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন। তিনি একজন আসামি। আইনি প্রক্রিয়ায় যাতে তিনি কোনো সুবিধা না পান সেই জন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে, অন্যথায় নিবন্ধন পাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অটোরিকশা নিবন্ধন দেবে সিটি কর্পোরেশন। রাজধানীতে 8টি জোনে ভাগ করে 8 রঙে চলবে এই রিকশা, পর্যায়ক্রমে 13টি জোনে ভাগ করা হবে। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে পৌরসভা সহ সরকারি দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রশাসন পুরোপুরি সেবা নিশ্চিত করা সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করা হবে। 61টি, তাদের অধীনে আবার ডাকবাংলো রয়েছে 526টি, অডিটোরিয়াম হল রয়েছে 163টি, এরপরে উপজেলা পরিষদ কমপ্লেক্স রয়েছে আমাদের 503টি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির আওতায় এবং এই সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রাথমিক সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। আবারও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এরই মধ্যে সকালে অতি ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 109 মিলিমিটার। সাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গত 5 থেকে 12 জুলাই অতি ভারী বৃষ্টিপাতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল 8টা থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দেশে ১৯৬০ সাল থেকে শুরু হওয়ার সম্ভাবনাময় জাহাজ ভাঙা শিল্পে মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। তেমনই একটি দুর্ঘটনায় সম্প্রতি ৯ শ্রমিকের মৃত্যুতে আবারও প্রশ্নের মুখে পড়েছে শিল্পটি। এ ধরনের দুর্ঘটনার জন্য শুধুই শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকরা দায়ী, নাকি আরও কোনো পক্ষের দায় রয়েছে এর পেছনে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামের সমুদ্র উপকূলে আছে প্রায় ৮৪টি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড। এসব ইয়ার্ডে জাহাজ কাটার কাজটি যথেষ্ট শ্রমসাধ্য এবং ঝুঁকিপূর্ণ। কয়েক টন ওজনের ইস্পাত কাটা, সেগুলো উপর থেকে নামানো, এসব হাড়ভাঙা খাটুনির কাজে বিভিন্ন সময় জাহাজ থেকে পড়ে বা লোহার চাপার মতো দুর্ঘটনায় মৃত্যু হয় হতভাগ্য শ্রমিকের। জাহাজ ভাঙা শিল্প একটা হেভি জব। গাইডলাইন, পলিসি, রুলস এবং আমাদের যে বিধিমালাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আপনার এক মুহূর্তের আপনার অবহেলা, গাফলতি আপনার অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যেতে পারে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের আন্তর্জাতিক সনদ হংকং কনভেনশন। বাংলাদেশ ২০২৩ সালে এই সনদে সই করার পর থেকে এই খাতকে গ্রিন শিপইয়ার্ডে উন্নীত করার বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে ইতোমধ্যে ২৩টি ইয়ার্ড নির্দিষ্ট মানে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও সম্প্রতি ৯ শ্রমিকের মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে পড়ে জাহাজ ভাঙা শিল্প। হংকং কনভেনশনের এটা করতে হবে, শ্রমিকের অধিকার করতে হবে, কিন্তু কোনো বিষয় তারা পালন করে না। ফলে দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত। সমুদ্রের জল দূষণ হচ্ছে, জেলেরা মরছে এবং তার কাজ বেকার হচ্ছে, কাজ হারাচ্ছে। আমার জীবন ধ্বংস করবে সেটা থাকবে কিনা আমি সন্দেহ প্রকাশ করি। গত এক দশকে বিভিন্ন ইয়ার্ডে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক শ্রমিক। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন শিপইয়ার্ড মালিকরাও। আমাদের মনে হচ্ছে এখন সময় এসেছে চ্যালেঞ্জ করা সেই প্রিভিয়াস ওনারকে। ওরা যে সার্টিফিকেশন দিল সেটা কিসের ভিত্তিতে দিল, আর ওই সার্টিফিকেশনের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের অনেকগুলো বডি ইনভলভ, পরিবেশ অধিদপ্তর, এক্সক্লুসিভ, ফায়ার ডিপার্টমেন্ট, ওরাও কিন্তু সার্টিফিকেশন দেয় আমাকে যে এই জাহাজটা নিরাপদ জাহাজ কাটার জন্য। ওরা সার্টিফিকেশন না দিলে আমি জাহাজের মতো কিন্তু একটা কলমও লাগানোর সুযোগ নাই, অধিকারও নাই। জাহাজ ভাঙার কাজে মারা গেলে শ্রমিকদের পরিবারের জন্য ৭ লাখ টাকা করে অর্থ সহায়তার নিয়ম রয়েছে। এবারের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তা দিতে বলেছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা জানে না বাংলাদেশ। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল ইসলাম। তামজিদ সুমনের রিপোর্ট। ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আসেন এবং সরকারের কাছে ফাঁসির সাজা স্থগিত চান, সেই সাথে আপিলও করেন। সোমবার আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলায় আপিল গ্রহণযোগ্য হবে কিনা তার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন জানা যায় আপিল বিভাগে ফাঁসির রায় ১ বছরের জন্য স্থগিতের আবেদন করেছেন তিনি। সেই সাথে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কমপ্লিট জাস্টিস চেয়েছেন তিনি। আমরা কাউকে টার্গেট করে আমাদের শুনানি না, আমরা আইন অনুযায়ী যেটুকুন যা বক্তব্য তাই। আইন অনুযায়ী কোনো আপিল ৩০ দিনের পরে মেনটেনেবল না। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে ৩০ দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয় নাই, এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো নজির নেই, বিশ্বের ইতিহাসেও সেরকম কোনো নজির নেই যে সমস্ত জায়গায় কমন ল অ্যাপ্লিকেবল, যে কোনো আসামিকে এভাবে না শুনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাদের মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। এদিন শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে তা এখনও জানে না বাংলাদেশ। আইনি লড়াইয়েই তাকে ফেরানো হবে বলেও জানান তিনি। আমরা শেখ হাসিনা কী স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্যে বাংলাদেশ সরকার
প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের 3 খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি করেছে নিহতদের পরিবার। দুপুরে সিলেটে নিজেদের বাড়িতে সংবাদ সম্মেলনে নিহত ব্যবসায়ী দম্পতির প্রবাসী 4 সন্তান দাবি করেন, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব। পুলিশ ব্যর্থ হলে সিআইডির মাধ্যমে সুষ্ঠু তদন্তর দাবি জানান তারা। গত 12 অগস্ট সকালে সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাসার দোতলা থেকে বৃদ্ধ আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তাদের গৃহকর্মী তাহমিনার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ছিলেন। তার 4 সন্তানী প্রবাসী। পরিবারের দাবি, জমি সংক্রান্ত কারণে পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী জানান, ভিসার প্রক্রিয়া সহজ হলে দেশি বিদেশি শিক্ষার্থীদের এদেশে পড়াশোনার হার বাড়বে। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ভিসা নীতি সহজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সরকারের 6 মাসে শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম, এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। অ্যাজ এ হোল আজকে তো দেখলেন প্রাইভেট ইউনিভার্সিটি তাদের ক্রস বর্ডার এডুকেশন হতে শুরু করে তাদের রিসার্চ বাড়ানো, সেগুলিকে আমরা অ্যাড্রেস করছি। আমরা পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 অ্যাক্টকে পরিবর্তন করেছি। ইট মিনস 180 ডেজ হচ্ছে আমাদের আগামী দিনের চলার পথে শিক্ষা ব্যবস্থায় যে সকল পরিবর্তন করা দরকার সেগুলির দিকে আমরা অ্যাড্রেস করছি। বিগত 17 বছরে স্বার্থবিরোধী নানা সিদ্ধান্তের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আয়োজিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘ সময়েও প্রতিবেশী দেশের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারা বড় ব্যর্থতা। তিস্তা নদী ও এর ওপর নির্ভরশীল জনপদকে বাঁচাতে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। তিনি জানান, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও সরকার দ্রুত এগিয়ে যেতে চায় বলে জানান মন্ত্রী। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে দেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। সকালে রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাট পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একই সঙ্গে কৃষকও পাট চাষে উৎসাহিত হবে। মন্ত্রী জানান, টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা তথ্য আদান প্রদান করা হবে। টেক্সটাইল ইনস্টিটিউটগুলি আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে, ম্যান মেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেলের নাম পরিবর্তন করে সার্কেল নামে আজ থেকে যাত্রা শুরু হয়েছে। সকালে ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ব্র্যান্ডটি। অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, 16 বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ।
ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এয়ারটেলের 016 নম্বর প্যাকেজ, ব্যালেন্স, MFS, ওয়ালেট, অ্যাকাউন্ট ও লেনদেন থাকবে আগের মতোই সচল ও নিরাপদ। তরুণ প্রজন্মের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা দেওয়ার লক্ষ্য সার্কেলের। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকারের 6 মাস পূর্তি, জবাবদিহি নিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট, নতজন পররাষ্ট্রনীতি অবসানের দাবি। আইনি লড়াইয়ে হাসিনাকে দেশে ফেরানোর আশা চিফ প্রসিকিউটরের, কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের দাবি। নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতের মাধ্যমে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।